আমরা দেখছি যে রাম কোনো একটা হাত নিয়ে এসছে কোথাও থেকে, সেটা মাংস খাচ্ছে। মানে এটাই হচ্ছে ব্যাপার দাদা, ঠিক আছে। আর ওই অন্ধকারে আমরা দেখছি যে মানে ও ছিঁড়ছে এরকম ভাবে, মানে কারোর একটা এলবোর ওপরের পোর্শনটা, যেটা বাইসেপ ট্রাইসেপ, ওই 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 এরিয়াটা ওটা ছিঁড়ছে, ঠিক আছে। এবার যাচ্ছি, 1 মিনিটই হেঁটেছি, 1 মিনিট হবে কি 30 সেকেন্ড হবে হেঁটেছি। ও শ্রীদীপের গলাটাকে চোখ করার জন্য যেরকম ভাবে পুরো হাত গলার মধ্যে দিয়ে যেরকম ভাবে চোখ করে না কাঁধে থাকলে, তো ওরকম ভাবে ও চোখ করতে স্টার্ট করলো। মানে গলা টিপে ধরেছে পুরো? গলা টিপে ধরেছে একদম পুরো। আর ওই গ্রিপ ছাড়ানো, মানে আমি জানি না সেই দিন আমি কি করে ছাড়ালাম। ও একদম চিপে মানে ওকে মেরেই ফেলবে সেই দিন। সামহাও আমি টানাটানি করছি, তারপরে ও ছেড়ে ওখানে আবার পড়ে গেল, ও পিঠ থেকে পুরো একদম মাটিতে পড়ে গেল। আর শ্রীদীপও এইদিকে মানে নিঃশ্বাস নিচ্ছে, মানে ওই ফাঁসি লাগালে, ফাঁসি থেকে বেঁচে গেলে যাদের যেরকম হয় নিঃশ্বাস নিচ্ছে ওই রকম ভাবে। এবার দেখি টর্চটা জ্বলেছে, বাই গডস গ্রেস জ্বলেছে। যেই ওর মুখে পড়লো আবার চিৎকার করছে। আর ওর মুখটা আমি ওই এক ঝলক যা দেখেছি না দাদা, ওটা ওর মুখই ছিল না। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকের যে ঘটনাটি আপনারা শুনতে চলেছেন, সেই ঘটনাটি টু বি অনেস্ট এমন একটা জায়গার ঘটনা এবং এমন একটি সময়ের ঘটনা যেটি শুনলে ভেতরে আপনার অন্তরে একটা শীতল স্রোত বয়ে যাবে। রক্তের মধ্যে যখন ভয় মিশে যায় তখন সেই অনুভূতিটা কিরকম হয় সেটা আপনারা বুঝতে পারবেন। কিউরিওফাইটের আজকের এই এপিসোডটি আপনারা কোথা থেকে দেখছেন, শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি কিউরিওফাইটে আপনার নিজের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এইখানে। এবং আপনার জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল ঘটনা, এরকম সত্য ভৌতিক ঘটনা শেয়ার করতে পারেন আমার সাথে। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আর হ্যাঁ, কৌস্তবের আড্ডাতে নতুন একটি ভিডিও এসেছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনের পিন কমেন্টে দিয়ে রাখছি। সূর্যর ঘটনা এসেছে কৌস্তবের আড্ডাতে। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো অয়ন, কেমন আছো? হ্যাঁ কৌস্তবদা, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে যে কালকে রাতে আমাদের রেকর্ডিং করার কথা ছিল এবং বৃষ্টির কারণে আমি এমন একটা বিল্ডিং এর মধ্যে ফেসে গেছিলাম যেটা নিয়ে আমি হয়তো এখন কথা বলতে চাই না। এবং তুমিও আমাকে যেটা বলছিলে যে কালকে হয়তো হতো না যদি আমি টাইমলি ফিরেও আসতে পারতাম, কারণ তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোটখাটো। যাই হোক, আমি এইসব বিষয়তেই যাচ্ছি না। হ্যাঁ তুমি আমাকে জিজ্ঞেস করবে বলছিলে।
হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই জিজ্ঞেস করতে চাইছিলাম দাদা। মানে গল্পটা শুরু করার বা ঘটনাটা শুরু করার আগে আমি তোমাকে এটাই জিজ্ঞেস করতে চাই যে টাইম লুপ ব্যাপারে কি তুমি কিছু জানো বা কখনো এক্সপিরিয়েন্স করেছো? এক্সপিরিয়েন্স করিনি, বাট হ্যাঁ টাইম লুপ কি সেটা তো ডেফিনেটলি জানি, কারণ এরকম টাইপের একটা ঘটনা বেশ অনেক দিন আগে কিউরিও ফাইটে শেয়ার হয়েছিল। বৈশালীদির ঘটনা ছিল ওটা, মানে অন্য একটা দুনিয়াতে চলে যাওয়ার মতো ব্যাপার ছিল। এবার টাইম লুপের ব্যাপারটা হচ্ছে যেটা তুমি জিজ্ঞাসা করছিলে, মানে একই জিনিস রিপিটেটিভ ওয়েতে হচ্ছে, ঠিক আছে? হুম মানে সাপোজ ধরো 10টা থেকে 10:30টার মধ্যে কোনো একটা ইভেন্টের মধ্যে তুমি একটা আছো, 10টার সময় তুমি একটা কাজ শুরু করছো, 10:30টার সময় তুমি কোনো একটা কাজ শেষ করছো। হুম 10:30টার পরে কিন্তু 10টা 31 আর বাজছে না, আবার 10টা বাজছে, আবার তুমি একদম ইনিশিয়াল কন্ডিশনে পৌঁছে যাচ্ছ, আবার সেম কাজটা করছো। আর লুপ বলা হয় কারণ একই জিনিস বারবার 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 করে করছো। নরক যে ব্যাপারটা ক্রিশ্চিয়ানিটিতে, হুম হেল যেটাকে বলে, হুম এই নরকটাও অনেকে কনসিডার করে যে নরক অ্যাকচুয়ালি হচ্ছে একটা টাইম লুপ, যেখানে তুমি একই শাস্তি বারবার পেয়ে চলেছো টাইম লুপ। হুম হুম ডেঞ্জারাস একটা কনসেপ্ট। যাই হোক, মানে তুমি হঠাৎ এই জিনিসটা কেন জিজ্ঞাসা করলে তাও শেয়ার করার আগে? হ্যাঁ দাদা, কারণ এখানে মানে আমার ঘটনার মধ্যেই টাইম লুপ ব্যাপারটা ইনভলভড আছে। তো আচ্ছা। ওটা আমি পরে রিভিল করছি, বাট আমি বলবো যে মানে এটা বেশ ইম্পর্টেন্ট পার্ট আমার ঘটনাটার। ঠিক আছে, তুমি থাকো তো কোথায়? আমি থাকি কারেন্টলি হাতিয়াড়াতে থাকি। But, বাগুইআটি। হ্যাঁ বাগুইহাটি সাইডে। তো আর আমি যখন মানে এই ঘটনাটা ঘটে তখন আমি থাকতাম উল্টোডাঙাতে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তো ঘটনাটা স্টার্ট করা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই হ্যাঁ। ঘটনাটা শুরু হয়েছিল কোন, মানে কবে? ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে 7-8 বছর আগে। ঠিক আছে, মানে 17-18? হ্যাঁ 17-18 টাইমে, তখন আমি ক্লাস 11-এ পড়ি। আমি মানে কাকুরগাছিতে পূর্বাঞ্চল বিদ্যা মন্দির বলে একটা স্কুলে পড়তাম। তো ওখান থেকেই ঘটনাটার সূত্রপাত। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের তখন ক্লাস 11-এর পরীক্ষার শেষ। ঠিক আছে, তো আমরা বেশ কিছু বন্ধুরা মিলে মানে শেষ দিন যেহেতু সবাই মিলে বসে একটুখানি গল্প যেরকম হয় আর কি ওরকম করছিলাম। তো আমাদের মধ্যে এই ভূত নিয়ে ডিসকাশনটা উঠলো, যেটা মানে আমি প্রচন্ড এই নেগেটিভ এনার্জি বলো বা হন্টেড লোকেশনসে ঘোরা থেকে আরো মানে যত হরর ব্যাপার আছে না, আমি প্রচন্ড ইন্টারেস্টেড সেগুলোর মধ্যে। তো আমার সাথে কনভারসেশন করতে করতে যেই করবে সে আলটিমেটলি গিয়ে ওই জায়গাটায় আটকাবে। ঠিক আছে, তো ওরকমই কনভারসেশনটা স্টার্ট হয়েছিল। তো আমাদের স্কুলের কাছেই একটা কবরস্থান আছে, যেটা 1700 সালের কবরস্থান, অনেক বছর আগেকার। তো সেই কবরস্থানটা নিয়েই আমাদের মানে আলোচনা হচ্ছিল। তো ওই আলোচনাটা মুসলিম কবরস্থান না ক্রিশ্চিয়ান? মুসলিম কবরস্থান। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ। তো আমাদের আলোচনাটা হচ্ছিল, তার কারণ হচ্ছে ঠিক 2-3 মাস আগে, মানে আমাদের এই ঘটনাটা ঘটার 2-3 মাস আগে ওখানে কিছু এক্সপ্লোরার যায়, কিছু না 2জন এক্সপ্লোরার যায়। ঠিক আছে, এবার 2জন এক্সপ্লোরার গেছিল মানে অবভিয়াসলি নাইটেই গেছিল। তো ওরা যখন রিটার্ন আসে, ওদেরকে অ্যাকচুয়ালি উদ্ধার করা হয়, নট রিটার্ন আসে। ওরা মানে মেন্টাল স্যানিটি হারিয়ে ফেলে, মানে পাগল হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা। এবার কেন হয় সেটা মানে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, সেটা পরে বুঝতে পেরেছি কেন হয়। তো এবার অ্যাকর্ডিংলি আমরা ডিসাইড করলাম যে আমরা পরের দিনই রাতের বেলা সব বন্ধুরা 3জন বন্ধু মিলে দেখা করব। আমি শ্রীদীপ কুন্ডু বলে আমার একটা বন্ধু আছে, সে আর আরেকজন আছে, তার নামটা আমি রাম হিসেবেই সম্বোধন করছি কারণ সে নামটা নিতে বারণ করেছে। তো 3জন বন্ধু মিলে আমরা ডিসাইড করি যে রাত্রির বেলা 12টার সময় আমরা যাব। তো আমাদের মানে ক্লাস 11-এ আমাদের তো তখন ফোন ছিল না, খালি একমাত্র শ্রীদীপের কাছেই ফোন ছিল। তো আমরা যথারীতি রাতের বেলা দেখা করলাম, শ্রীদীপের বাড়িতেই আমরা দেখা করলাম। দেখা করে ওখানে ওই মুসলিম কবরস্থানটায় আমরা গেলাম। ওটা বিশাল জায়গা জুড়ে, মানে মানে বিশাল বড়, 44 একর্স আই গেস। ঠিক আছে, তো ওখানে আমরা যাওয়ার প্ল্যান মানে গেলাম, ওখানে পৌঁছালাম। ঠিক আছে, তখন মোটামুটি ধরে নাও রাত 12টা বাজে।
ঠিক আছে। তো এবার মানে একমাত্র সিদ্দিপের কাছে ফোন ছিল, এই কথাটা আমি ফোকাস করছি কেন সেটা তুমি পরে বুঝতে পারবে। তো আমরা এবার যেটা নিয়ম হয়, রুলস হয় মুসলিম কবরস্থানে এন্ট্রি নেওয়ার, সেটা আমরা জানতাম যে মোটামুটি পুরো ফুল কভার থাকবে, ঠিক আছে। আর এইদিকে আবার হাত মানে ফুল স্লিভ জামা পরে লোকেরা যায়, ঠিক আছে। আমরা ওরকম অ্যাকর্ডিংলি করেছিলাম। আর ব্যাপারটা হচ্ছে যে ওটা মে এপ্রিল এরকম টাইমেই হবে ঘটনাটা যখন ঘটেছিল। হ্যাঁ, তো এবার মানে যেটা রুলস হয় সেই রুলসটা ফলো করেই আমরা ওখানে গেছিলাম। আর যেহেতু মে আর এপ্রিলের টাইম ছিল, তো ওখানে মানে বেশ গরমই লাগছিল। এখনো যেরকম গরম তখনও ওরকমই গরম ছিল। আর বাই দ্য ওয়ে, আজকে তো মে 13th আমরা রেকর্ডিং করছি, মানে পুরো রিস্ক নিয়ে আমরা রেকর্ডিং করছি। তো যাই হোক, তো আমরা ওখানে এন্ট্রিটা নিলাম। ওখানে ফার্স্টে মানে তখন হ্যালোজেন লাইট ছিল বেশ কিছুটা রাস্তা জুড়ে। আর আমি ডেসক্রিপশনটা দিই কবরস্থানটার, সেটা হচ্ছে যে হ্যালোজেন লাইটটা একটা রাস্তা দিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আরো ডিভিশন হয়ে যাচ্ছে, মানে বাঁদিকে একটা টার্নিং আসছে, টার্নিংটা হয়ে পুরো ডিভিশন হয়ে যাচ্ছে, ছোট 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 অনেক গলিগালা দিয়ে প্রচুর গ্রেভ। বাচ্চাদের সেকশন আলাদা, যারা বয়স্ক মহিলা তাদের গ্রেভের সেকশন আলাদা। তো ওরকম ছিল। তো আমরা এন্ট্রি নিলাম, ঠিক আছে। এন্ট্রিটা নেওয়ার সাথে সাথেই দাদা একটা ঠান্ডা হাওয়া এলো, ঠিক আছে। আর আমরা ভাবলাম মানে যেটা নর্মাল হয় ছোটবেলায়, যেটা মানে সবকিছুই তো আর সুপার ন্যাচারাল ভেবে দিলে হয় না। তো ওটা আমরা ভাবলাম যে হয়তো ওখানে ফাঁকা জায়গা, তো ওই কারণেই হয়তো ঠান্ডা হাওয়াটা এসছে, ঠিক আছে। বেশ কিছুটা ঠান্ডা ছিল। তারপরে মোটামুটি ধরে নাও 5 মিনিট এগোলাম। 5 মিনিট এগোনোর পর একটা বেদি ছিল, বেদিটার মধ্যে ফুল টুল সবকিছু দেওয়া, ঠিক আছে। ওই বেদিটার ওই দিকটায় গিয়ে, ঠিক আছে, মানে ওই সেম রাস্তায় পড়ছে, বেদিটার ওইখানে গিয়ে না গরম লাগতে স্টার্ট করলো আমাদের। গরম মানে সাংঘাতিক গরম, মানে মনে হচ্ছে এবার যদি আমরা তো ফুল হাতা পরেছিলাম আর মাথায় ক্যাপ ছিল, তো ওগুলো না খুললে হয়তো মানে একদম গরমে গলে যাব টাইপের। তো আমরা ওখানে খুলে আমাদের ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর ব্যাগের মধ্যে ঢুকিয়ে আবার চলতে স্টার্ট করলাম, ঠিক আছে। চলতে স্টার্ট করলাম, কিছুটা যাওয়ার পরেই বাঁদিকে দেখছি যে একটা গ্রিন কালারের তাঁবু টাইপের, গ্রিন কালারের ওপরে মানে কভার দেওয়া তাঁবু টাইপের, ভেতরে হয়তো মানে ভেতরটা দেখার সাহস পাইনি, ঠিক আছে। ভেতরে হয়তো ওই অঘরি বা ওরকম টাইপের, মানে যারা মুসলিম যারা সাধনা করে তারা হয়তো ছিল, মানে সে হয়তো ছিল, ঠিক আছে। বেশ কিছুটা দূরে ছিল, মানে বাঁদিকটা একটু এক্সটেনশনে ছিল, তাই জন্য আর যাইনি। পরে ফেরার পথে দেখে নেব, ঠিক আছে। এবার তারপরে এগোচ্ছি, এগিয়ে বাঁদিকে একটা টার্নিং এলো, যেটা পুরো তারপরের থেকে পুরো অন্ধকার স্টার্ট হয়ে যাচ্ছে, মানে নো লাইট অ্যাট অল, ঠিক আছে। কোনো রকম কোনো লাইট নেই। এবার তাই জন্য ঘুরলাম, আমরা টার্নিংটা নিলাম, কারণ আমাদের কাছে টাইম কম ছিল, ভোরবেলা অবধি টাইম ছিল, আর এক্সপ্লোর করার জন্য বিশাল বড় জায়গা, ঠিক আছে। তো তাই জন্য বাঁদিকে ঘুরলাম। বাঁদিকে ঘুরে কিছুটা এগোলাম, কিছুটা এগোনোর পরে একটা লোক, ঠিক আছে, একটা মানে একটা স্ট্রাকচার, লোকও বলবো না, আমি স্ট্রাকচারই বলবো ওটাকে, একটা স্ট্রাকচার এসে আমাদেরকে মানে নিষেধ করছে। মানে ও হয়তো বলতে পারছে না কথাটা, বাট নিষেধ করছে, করে হাত নেড়ে নিষেধ করছে, ঠিক আছে। এবার আমরা তো মানে ভাবছি হয়তো মাতাল ঠাতাল হবে, কারণ ওখানে তো ওরকম ওপেন গেট, যে কেউ ঢুকে যেতে পারে ভেতরে, যে কেউ নেশা করতে পারে, ওটা মানে আমরা কনসিডার করিনি। কিন্তু দাদা এই স্ট্রাকচারটাকে বা এই এন্টিটিটাকে আমি আগেও দেখেছি, পরেও আরো অনেকবার দেখেছি। আমার সাথে, আমি তোমাকে বলেছিলাম যে আমার সাথে আরো হন্টেড ঘটনা হয়েছে, ঠিক আছে, একদম। হ্যাঁ, তো এই এন্টিটিটাকে আমি আগেও দেখেছি। তো ব্যাপারটা হচ্ছে এন্টিটিটার ব্যাপারে যখনই আমি ভাবতে চেষ্টা করি না, কারেন্টলি এখনো যখন ভাবার চেষ্টা করছি, ওটার মুখটা আমি মনে করতে পারি না। আমি জানি না কারোর সাথে এরকম হয়েছে কিনা, ঠিক আছে। আমি এন্টিটিটার মুখটা এখনো মনে করতে পারছি না, ঠিক আছে। কিন্তু এই এন্টিটিটা আছে। আর হয়তো মানে প্রত্যেকবারই আমি ভাবি যে এবার আমি এই এন্টিটিটার কথা শুনবো,
যদিও কিছুতে নিষেধ না করে তাহলে সেখানে যাব, যদি কিছুতে নিষেধ করে তাহলে যাব না। কিন্তু আলটিমেটলি এটাই হয় যে আমি যেটা ডিসাইড করেছি, মানে ওর কথাটা আমি নিষেধ মানে না ভেবেই চলি, ওকে তখন ইগনোরই করে দিই। পরে গিয়ে যখন আমি রিকল করি ঘটনাটা, তখন আমার এটা মনে হয়। আমি জানি না এই বিষয়টা কি, বাট এটা আছে, আমার সাথে আছে। ঠিক আছে, তো এবার তারপরে আমরা যথারীতি ইগনোর করে রাম, শ্রীদীপ আর আমি তিনজন মিলে এগোতে স্টার্ট করলাম। ঠিক আছে, তো এগোচ্ছি, বেশ কিছুটা এগোনোর পরে, বেশ কিছুটা না মানে 1 মিনিট এগোনোর পরে, ঠিক আছে, দেখি একটা হলুদ চোখ, হাইটে নিচু, জল জল করছে, দুটো চোখ। ওকে, ঠিক আছে, ওকে। তো এটা দেখে তো দাদা মানে আমাদের তো একেবারে, আমরা তখন এমনি বাচ্চা, তো এবার ওই ভূতের মুভি টুভি দেখে বেশ ভয়েই ছিলাম যে কিছু হয়তো এরকম কিছু হবে। কিন্তু দাদা তারপরে এবার শ্রীদীপের কাছে যেহেতু ফোন ছিল, আমি আগেই বললাম, তো আমি ওকে বললাম যে টর্চটা জ্বালা তাড়াতাড়ি, ওটা কি দেখতে হবে। ও ওখানে টর্চটা জ্বালালো, মানে ফোনের টর্চটা। ঠিক আছে, তো ফোনের টর্চটা জ্বালিয়ে ও দেখলো, ও বাবা, ওটা একটা বেড়াল। ঠিক আছে, তো বেড়ালটা কালো বেড়াল ছিল, তাই জন্য দেখা দিচ্ছিল না, মানে অন্ধকারে মিশে গেছিল। তো বেড়ালটা রোডটা ক্রস করে বেরিয়ে গেল, মানে রাস্তাটা কেটে দিল। এবার রাম যে ছিল সে হচ্ছে আমাদের মধ্যে সব থেকে ভীতু। ঠিক আছে, তো রাম অলরেডি ভয় পেয়ে গেছে, আর রাস্তা কাটা বেড়ালের মানে একটা ব্যাড সাইন হিসেবে ধরা হয়। তো ও ওখান থেকেই বলছে ফেরত চলে যাব। তো আমরা বললাম যে না, পুরোটা না দেখে তো ডেফিনেটলি যাব না। ঠিক আছে, তো যাই হলো, মানে একটু ওই থুতু ফেলে যেরকম যাওয়া আমাদের, মানে যেরকম নর্মালি করি, তো থুতু ফেলে এগোলাম। এবার আমার কি মনে হলো দাদা, আমি একটু পিছন ঘুরে দেখলাম, ওই যাওয়ার টাইমটা একটু পিছন ঘুরে দেখলাম লোকটা কোথাও নেই। মানে অ্যাটলিস্ট থাকার কথা ওই রেঞ্জের মধ্যে, কারণ অত তাড়াতাড়ি তো চলে যেতে পারে না কিছু। ঠিক আছে, তো তারপরে মানে যথারীতি আমি এটাই ভাবলাম যে হয়তো নেশা করে কোথাও হয়তো লুটিয়ে পড়ে গেছে, আর অত কেয়ার করিনি, এগিয়ে গেছি। ঠিক আছে, বেশ কিছুটা এগোনোর পর আবার একটা লেফট হ্যান্ড সাইডেই একটা মানে গ্রিন কালারের তাঁবু টাইপের ছিল, গ্রিন কালারের কাভারওয়ালা তাঁবু টাইপের ছিল। তো এবারে ভাবলাম যে না, এবার যেতে হবে, এবার গিয়ে দেখবো যে ভেতরে কি হয়। মানে তাঁবুটার ভেতরে তাঁবুটা বেশ কিছুটা ডিস্টেন্সে ছিল। আর ব্যাপারটা কি হচ্ছে যে মানে পুরো রাস্তাটা অন্ধকার, খালি তাঁবুটার মধ্যে একটা লণ্ঠন টাইপের জ্বলছে, মানে একদম ফেন্ট লাইট। ঠিক আছে, তো আমরা ওই ছোট সরু একটা রাস্তা ছিল, ওই রাস্তাটা নিলাম। রাস্তাটা নিয়ে এগোচ্ছি, মোটামুটি ধরে নাও দাদা 20 মিনিট এগিয়েছি। 20 মিনিট এগোনোর পর একটু তাও দেখা যাচ্ছে যে ভেতরে কি চলছে। এবার ভেতরে দেখছি যে একটা মরার খুলিতে ও কিছু একটা ঢেলেছে, সেটা পান করছে, মানে কবরস্থানের ভেতরে মরার খুলির ভেতরে কিছু একটা ছিল, লিকুইড টাইপের কিছু একটা ছিল, যেটা ও পান করছিল। এবার ভূতের ভয়ের থেকে বেশি মানুষের ভয় হতে লাগলো। আমরা ভাবলাম না, চটিয়ে কোনো লাভ নেই, আমরা এসছি, আমরা কিছু ডিল করতে এসছি, যে যার মতো আছে সে তার মতো থাকুক, আমরা রিটার্ন চলে যাই, যেই রাস্তায় ছিলাম সেই রাস্তায় ফিরে যাই। এবার আমরা রিটার্ন যখন যাচ্ছি, সামনে রাম, ঠিক আছে, লাইট ধরে আছে, তারপরে আমি, তারপরে শ্রীদীপ। ঠিক আছে, এবার দাদা একটা সব থেকে বড় মিস্টেক রাম করে ফেলেছে, ওর পাটা স্লিপ করে একটা গ্রেভের ওপর গিয়ে পড়েছে, যেটা সব থেকে বড় ভুল। তো আমরা যেরকম করি যে মানে জিভ কেটে নমস্কার করি, কারণ যে এইটুকুনি আমাদের জানা আছে। এবার ওদের কিরকম কি রিচুয়াল হয় সেটা তো জানা নেই, যে গ্রেভে পড়লে কি হবে, কি করতে হবে। তাই জন্য আমরা ওটাই করলাম, যে জিভটা কেটে নমস্কার করলাম। আমিও করেছি, শ্রীদীপও করেছে, রামও করেছে। তারপরে আমরা গিয়ে মোটামুটি 15 মিনিট পরে আমরা উঠলাম আবার সেই মেন রাস্তা, মানে যেই রাস্তাটা আমরা ছেড়ে এসেছিলাম সেই রাস্তাটা গিয়ে উঠলাম।
ঠিক আছে। তো এবার তারপরে আবার আমরা স্ট্রেট হাঁটতে স্টার্ট করলাম, বাদিকে অনেক গ্রেভস। ঠিক আছে, এবার আমি শ্রীদীপকে বললাম, মানে রামের হাতে ফোন ছিল, তো আমি বললাম শ্রীদীপ ফোনটা ওর থেকে নিয়ে টর্চটা অফ করে তুই ব্যাগে রেখে দে, কারণ বেকার চার্জ শেষ হয়ে গেলে ইম্পর্টেন্ট টাইমে আর কাউকে না ফোন করতে পারবো না কিছু করতে পারবো। তো ওর যেমন কথা তেমনি কাজ, সেটাই করলাম। তারপরে আমরা মানে যেহেতু অন্ধকারে অনেকক্ষণ থাকতে থাকতে না দাদা চোখটা সয়ে যায়, তুমি বুঝতে পারবে যে মোটামুটি আশেপাশে কি আছে। ঠিক আছে, তো এবার আমরা আবার এগোতে স্টার্ট করলাম সিধে সিধে রাস্তা ধরে একদম নাক বরাবর এগোতে স্টার্ট করলাম। তো তারপরে আমরা না লেফট হ্যান্ড সাইডে আবার, কারণ লেফট হ্যান্ড সাইডে আমি বললাম পুরোই গ্রেভ, তো লেফট হ্যান্ড সাইডে একটা খটখট 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 এরকম আওয়াজ হচ্ছে, আর তার সাথে খোঁড়ার আওয়াজ। ঠিক আছে, এবার কিছু খোঁড়ার আওয়াজ মানে অবভিয়াসলি আমরা টর্চ অন করব। ঠিক আছে, তো এবার আমরা টর্চ অন করলাম, অন করে দাদা লাইটটা মানে আমাদের টুকুই আছে, আমরা আর বিয়ন্ড দেখতে পাচ্ছি না। লাইট জেনারেলি কি হয়, ছড়ায়, আমি যদি কোথাও টর্চ মারি বা আলো মারি সেটা ছড়ায়, কিন্তু আমাদের অবধি লাইট ছিল সেই দিন। ওই যখন আমরা ফোনের টর্চটা ইউজ করলাম, আমরা আশেপাশে আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার। তো এবার আওয়াজটা বেশ কিছুক্ষণ ধরে হচ্ছে, আর ব্যাপারটা হচ্ছে যে ওখানে এমনিতেও রিউমার টাইপের ছিল যে ওখানে ক্যানিবালরা থাকে। ক্যানিবাল মানে ওরা মানে গ্রেভটাকে খুঁড়ে মাংস খায় মরার, বুঝলে দাদা? এই পার্টিকুলার যে কবরস্থান, হ্যাঁ, এইটা রিউমার ছিল, এই কবরস্থানটার মধ্যে রিউমার ছিল যে এরকম কিছু লোক আছে যারা রাতের বেলা ঢুকে এরকম কবর থেকে লাশ চুরি করে ফর ডিফারেন্ট পারপাস। এটা 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 একটা ঠিক কথা, কারণ মানে লাশকে পাহারা দেওয়ার জন্য ওই জন্য মানে তোমার অনেককে মানে অ্যাপয়েন্ট করেও রাখা রয়েছে, যাতে কেউ লাশ চুরি না করতে পারে কবরস্থান থেকে। কিন্তু এই কবরস্থানে ওই টাইমে কোনো গার্ড বা ওরকম কিছু ছিল না। আচ্ছা, এখন হয়তো করে দিয়েছে। ঠিক আছে, এবার এই গল্পটা বা এই যে রিয়ালিটিটা প্রচলিত ছিল ওখানে, তো আমরা যথারীতি ভয় পেয়ে গেছিলাম, কারণ কিছু হয়ে যেতে পারে, যা কিছু হতে পারে। হ্যাঁ, তো ওই কারণে আমরা ওই আওয়াজটা ফলো করলাম, কারণ তখন বয়স কম, রক্ত গরম, কি হচ্ছে পুরোটা জানবো, এই ইচ্ছাটা আরো মনের মধ্যে বেশি। তো আমরা টর্চ নিয়ে এগোতে স্টার্ট করছি, মোটামুটি আমরা চেষ্টা করছি যাতে গ্রেভের মধ্যে পা না পড়ে, যেই রাস্তা আছে সেই রাস্তাটা নিয়ে এগোই। ঠিক আছে, বেশ কিছুটা এগোনোর পরে দেখি আওয়াজটা আরো কাছে এসে মানে এবার আমরা টর্চ ঘোরাচ্ছি। ঠিক আছে, এবার দেখি মোটামুটি আলোতে দেখতে পাচ্ছি যে একটা কেউ কুজো হয়ে, মানে বিশাল হিউজ চেহারা, কুজো হয়ে গ্রেভটাকে খুঁড়ছে নিজের বেয়ার হ্যান্ডস দিয়ে, মানে খালি হাতে খুঁড়ছে, আর কিছু একটা মানে ওখান থেকে টানছে আর কিছু একটা করছে, মানে নিচু হয়ে কিছু একটা করছে, টানছে আর খুঁড়ছে, ওরকম টাইপের ব্যাপার। তো এবার আমি তো ভয় পেয়ে গেছি, যে কেউ ওখানে থাকলে ওখানে ভয় পেয়ে যাবে। এবার আমরা মানে ওখানে সাথে সাথে টর্চটা অফ করে দিলাম, যাতে না ও আমাদেরকে দেখতে পারে, না মানে আমরা দেখা দিই ওকে, কারণ দেখলেই হয়তো আমাদেরও কিছু বিপদ হয়ে যেতে পারে। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে এটাই যে ও নিজেই সেন্স করে নিয়েছিল যে আমরা ওখানে ছিলাম। এবার দাদা ও পিছন ঘুরে তাকালো, নীল রঙের চোখ, মাথাটা কোনো চুল ফুল নেই, ঠিক আছে, হাতগুলো লম্বা লম্বা, আর চার পেও বললাম কারণ হচ্ছে যে ও আমাদেরকে দেখে ও ঘুরে পালিয়ে গেল। ঠিক আছে, এবার ঘুরে পালালো যখন, মানে হিউজ চেহারা, মানে একটা জন্তু টাইপের, কিন্তু আবার জন্তু নয়, মানুষ। আমি পরে রিসার্চ করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে স্কিন ওয়াকারের ব্যাপারে। জানো দাদা? কে বলতো? স্কিন ওয়াকার হচ্ছে এমন কিছু পরলোকের জীব যারা আমাদের সাথেই আছে, আর তারা যে কোনো জন্তুর অ্যাপিয়ারেন্স নিয়ে নিতে পারে। মানে ধরো কুকুর, ঠিক আছে, কোনো কুকুর হঠাৎ করে তোমাকে অ্যাটাক করে দেবে, ঠিক আছে, তারপরে মানে নানা রকম জন্তু, যেরকম শেয়াল হয়ে গেল,
গ্রামে বেশিরভাগ শেয়াল, এইগুলো হচ্ছে স্কিন ওয়াকার। আর স্কিন ওয়াকারদের মানে অরিজিনাল ফর্মে দেখতে পাওয়া বিশাল বড় ব্যাপার। আর আমরা দেখেছি অরিজিনাল ফর্মে। আচ্ছা, তো আমরা আর কিচ্ছু করলাম না, আবার আমরা পিছন মানে আমরা আস্তে 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 পিছু হটতে শুরু করলাম যে না, কোনো দরকার নেই, এবার আস্তে আস্তে পিছনে চলে যাই। এবার পিছনে চলে যাওয়ার পর জানি না দাদা কি হলো, মেন রাস্তাটায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 15 মিনিটের জায়গায় আধা ঘন্টা লেগে গেল। ঠিক আছে, আধা ঘন্টা লাগলো। এবার আমরা ওখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা ভাবলাম যে কি করা উচিত। এবার তখন তোমরা আমরা যখন সবাই মিলে, ওই এন্টিটিটা দেখেছিলে তখন হ্যাঁ। তুমি জানতে যে এই জিনিসটা কি অ্যাকচুয়ালি? না না না, জানতাম না। আমরা ভেবেছি কোনো রকম কোনো জন্তু হবে যেটা আমরা আমরা নট অ্যাওয়্যার অফ, মানে আমরা জানি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ ওরকমই তো, চার পেয়েও আমরা আর কি বুঝবো। ঠিক আছে, চার পায়ে হাঁটছে মানে প্রপার একদম একটা জন্তুর মতনই হাঁটছে। তো ওই কারণে মানে আর বেশি ওই জন্তুটাকে না ঘাটিয়ে যাতে ও আমাদেরকে অ্যাটাক না করে দেয়, তো ওই কারণে আমরা পিছনে সরতে শুরু করলাম। যেই রাস্তাটা আমরা 15-20 মিনিটসে কভার করেছিলাম সেটা আধা ঘন্টা লেগে গেল। হুম হুম হুম, তো আমরা ফিরে এলাম টর্চ ফর্চ বন্ধ করে, অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, ওই টর্চ বন্ধ অবস্থাতেই যা পেরেছি মানে যেখানে পা পড়েছে জাস্ট পিছিয়ে গেছি। ঠিক আছে, তো এবার তারপরে আমরা ওখানে এসে 3 জন মিলে ডিসাইড করছি যে আমরা করবোটা কি, আমরা কি কটা ফিরে বাজে যাবো। তখন তাও? তখন তাও লাস্ট আমি দেখেছিলাম দাদা, তখন বাজে হচ্ছে মোটামুটি 2টো রাত। হ্যাঁ, এবার 2টো তখন দেখেছিলাম যখন ফোনটা আমি অফ করতে যাচ্ছি, মানে টর্চটা আমরা বন্ধ করতে যাচ্ছি ওই এন্টিটিটাকে দেখে। এবার আধা ঘন্টা মানে ধরে নাও আরো আরো আধা ঘন্টা, 2:30 ধরে নাও। ঠিক আছে, হুম, হুম, হুম। এবার ওখানে এসে আমরা ডিসাইড করলাম যে মানে নিজেদের মধ্যে আলোচনা করে যে না, আমরা আরো এক্সপ্লোর করব। এবার এটা ভেতর থেকে এসছিল, কেন এসছিল, কিভাবে এসছিল জানি না। এখনো ভয় লাগে, মানে এখনো আমি তোমাকে বলছি আমার গায়ে লোম কাটা দিচ্ছে। মানে এখন যদি এই সেম সিনারিওতে আমাকে ফেলা হয় আমি হয়তো পিছনে চলে যাব, মানে আমি বাড়ি পালাবো। তো তারপর কি হলো? তারপরে আমরা ডিসাইড করলাম যে না, আমরা আরো এগোবো। এবার দাদা আমরা এগোচ্ছি স্ট্রেট, একদম নো টর্চ, অনলি মানে আমরাই খালি এগোচ্ছি। ঠিক আছে, উইদাউট লাইট। তো হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি, কারণ এইবারে আমি লাস্টে ছিলাম, রাম মিডিলে ছিল, শ্রীদীপ সামনে ছিল। হুম। আমি মানে শুনতে পাচ্ছি যে একটা এক্সট্রা ফুটস্টেপ আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মানে টোটাল 3 জনের ফুটস্টেপ হওয়ার কথা, আর একটা এক্সট্রা ফুটস্টেপ আমি পাচ্ছি। হুম হুম হুম। এবার আমি ভেবেছি হয়তো ফাঁকা জায়গা, সাউন্ড একো হচ্ছে। ঠিক আছে, তো আমি আর অত পাত্তা লাগাইনি, আমি হাঁটছি। ঠিক আছে, এবার আমার না মানে এবার মনে হচ্ছে যে দাদা একদম আমার গায়ের কাছে চলে এসছে, যেই আছে বা ফুটস্টেপটা জারি ছিল। মানে ফিল হয়, দেখবে তোমার গায়ের কাছে যদি কেউ চলে আসে তাহলে তোমার সিক্সথ সেন্স তোমাকে বলে দেবে যে ও কেউ একটা তোমার আশেপাশে আছে, তুমি টার্ন করে দেখবে। তো আমিও টার্ন করলাম, তো কিছুই ছিল না। আর এইদিকে শ্রীদীপ আর রাম তো একদম বিন্দাস হেঁটে যাচ্ছে। হুম। ঠিক আছে, আমিও ভাবলাম হয়তো মনের ভুল হবে, বা হয়তো এরকম মানে এই জায়গাটাকে নিয়ে এত কথা শুনেছি, ওই কারণেও মনের ভুল হতে পারে। তো আমি আর বেশি কিছু ভাবলাম না, আমি ওদের সাথে এগোতে স্টার্ট করলাম। হুম হুম হুম। ঠিক আছে, এবার এগোচ্ছি, আর একটা ফুটস্টেপ এক্সট্রা বেড়ে গেল হঠাৎ। হুম। ঠিক আছে, মানে এবার টোটাল 5টা ফুটস্টেপ পাচ্ছি। ঠিক আছে, তাও আমি হাঁটছি, মানে আমরা সবাই মিলে হাঁটছি। আর আমার মানে আমি বারবার করে না পিছন ঘুরে ঘুরে দেখছি যে কেউ কি আছে, দেখি কেউই নেই, কিন্তু ফুটস্টেপ আছে। তো এটা মানে কেন হচ্ছে, কিভাবে হয়েছে, কি করে হয়েছে কিচ্ছু জানা নেই, এখনো জানি না। ঠিক আছে, মানে ওই কারেন্ট সিচুয়েশনে দাঁড়িয়ে আমি বলছি যে মানে ওই টাইমটা আমি জানি না যে কি কেন হচ্ছে। ঠিক আছে, তো তারপরে আমরা এগোলাম, এগিয়ে একটা লেফট হ্যান্ড সাইডে টার্নিং ছিল, বাঁ দিকে ঘুরে যাওয়ার টার্নিং ছিল। তো ওই টার্নিংটা নিলাম। ঠিক আছে, একটা গাছ
যেটা আমরা টোটালি রাস্তায় দেখতে পাইনি, কারণ রাস্তা দিয়ে হাঁটছি, মোটামুটি সবই দেখা যাচ্ছে। একটা বিরাট বড় গাছ হঠাৎ করে আমাদের রাস্তার সামনে চলে এলো। এবার এই গাছটা আমরা নোটিস করিনি, নাকি আমরা দেখতে পাইনি, নাকি কি হয়েছিল জানা নেই। এবার ওই গাছটার সামনে আমরা থমকে দাঁড়িয়ে পড়েছি যে আমরা এই গাছটাকে মিস কি করে গেলাম। এত বড় গাছ দেখাই গেল না। মানে ঢোকার পর থেকে দেখোই না, ওকে ওকে ঠিক আছে, ঢোকার পর থেকে দেখিনি। ওই টার্নিংটা নেওয়ার সাথে সাথে, ওই টার্নিংটা নেবো যে নেওয়ার একটু আগে থেকে তো আমরা গাছটাকে দেখতে পারবো, কারণ কোনো ব্যারিয়ার নেই রাস্তায়, সাইডে কোনো রেলিং ফেলিং কিচ্ছু নেই, জাস্ট নর্মাল রাস্তা, মানে কাঁচা রাস্তা, ঠিক আছে। তো এবার ওই গাছটা দেখি মানে হঠাৎ করে আমাদের সামনে চলে এলো, আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। থমকে দাঁড়িয়ে যাওয়ার পরে একটা পেঁচা ঘুৎকার মানে যেরকম ডাক হয় আর কি, ওটা ডেকে উঠলো। মানে এমন ডাকটা ছিল না দাদা, মনে হবে আমাদের ওপর হাসছে। আর আমাদের তো মানে সেই হয় না, সেই একদম হার্ট মুখে চলে এসেছিল, ওরকম একটা ব্যাপার। এবার তখন অ্যাট দ্যাট মোমেন্ট রাম যে সব থেকে বেশি ভীতু ছিল, সে দেখি হাসছে, হেসে আমাদেরকে বলছে, ধুর এসবে তুই ভয় পাচ্ছিস, এই বড় হয়েছিস, এখন 11-এ পড়ছিস, ঠিক আছে, এরকম ভাবে হাসছে, যে সব থেকে ভীতু ছিল, ঠিক আছে। তো এবার আমরা যখন ওখানে পৌঁছালাম তখন মোটামুটি 3টে বাজে, ঠিক আছে। তো এবার 3টের সময় এবার ওখানে আমরা একটু রেস্ট তো নেবই, মানে ওই গাছটার নিচেই আমরা বসলাম। বসে আমরা কেক আর জল নিয়ে গেছিলাম ওখানে, ওটা খেলাম। তারপরে আবার ডিসাইড করলাম যে আমরা এগোতে স্টার্ট করব। এবার ওখান থেকে দাদা যেই উঠেছি অমনি দেখি রাম বলছে যে আমার না শরীরটা একটু গোলাচ্ছে, গাটা একটু গোলাচ্ছে, তোরা এগো, আমি একটু পরে তোদেরকে জয়েন করছি। আমি বললাম তুই পাগল আছিস নাকি, 3জন মিলে এসছি, 2জন এগিয়ে যাবো, 1জন পিছনে পড়ে থাকবে, তারপরে খোঁজই পাবো না, ওইভাবে হয়? তো এবার ও বলছে ঠিক আছে তাহলে এখানে দাঁড়া, আমি একটুখানি জিরিয়ে নিই, একটু গা গোলাচ্ছে, জানি না কেন, খালি পেটে হয়তো কেক খেয়েছি বলে বা ওরকম, ওই কারণেই একটু দাঁড়া, ঠিক আছে। এবার ও একটুখানি টয়লেট করতেও গেল সাইডে, তো টয়লেট করে এলো, এসে বলছে, এসে মানে ওই ওয়াক ওয়াক করে না যখন বমি পায়, ওরকম করতে স্টার্ট করলো। এবার আমি তখন শ্রীদীপকে বললাম যে ভাই তুই ফোনটা বার কর, আমি ওকে জল দিচ্ছি আর পিঠে হাত বুলিয়ে দিচ্ছি, তুই ফোনটা জাস্ট ওর দিক করে মানে ধরে রাখ, বুঝতে যাতে পারি মানে কি বেরোচ্ছে, কেন হচ্ছে, বেশি শরীর খারাপ হলে আমরা ফিরে যাবো। এবার আমি মানে যেরকম কথা তেমনি কাজ করছি, ঠিক আছে, ও ওরকম ব্যাক 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 করে যাচ্ছে। এবার ওর বমিটা বেরোলো। এটা শুনলে দাদা তুমি চমকে যাবে যে এরকম কি করে হতে পারে। ওর বমিটা পুরো পিচ বেরোচ্ছে মনে হচ্ছে, মানে টার বেরোচ্ছে, কালো, কালো, পুরো কালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পুরো কালো বমি, মনে হচ্ছে ভেতর মানে একদম একদম রক্ত জমাট হয়ে গেলে যেরকম হয় ওরকম বেরোচ্ছে, ঠিক আছে, আর চোখ পুরো রক্ত লাল। আমি তখন ভাবলাম যে মানে আমি ওকে জিজ্ঞেস করি কি রে কি হলো, বলছে কিছু হয়নি রে, এটা একটুখানি গাটা গোলাচ্ছিল, হয়তো কিছু কোনো কারণে কি খেয়েছিলাম বুঝতে পারছি না। ও কিন্তু কথা বলছে, নর্মাল ভাবে কথা বলছে, আর এইগুলো বলছে কি খেয়েছিলাম বুঝতে পারছি না, ওই কারণে ওইগুলো তো নর্মাল ব্যাপার, কিছু হয়নি, ঠিক আছে। তো আবার কিছুক্ষণ ওকে বসালাম, বসে একটু মাথায়ও জল দিলাম, ঠিক আছে, রাস্তার ধারে। তো তারপরে আবার ও নিজেই বলছে ঠিক আছে ছাড় কিছু হয়নি, চ এগোই। এখন পুরো নর্মাল। আমরা ওইদিকে মানে একটু সাইড হয়ে গেছিলাম যাতে ও একটুখানি ফ্রেশ এয়ারটা পায়। 5 মিনিট বসেছিল, তারপরে বলছে পুরোই নর্মাল, মানে চোখেও লাল নেই, মনেই হচ্ছে না যে ও বমি করেছে কিছুক্ষণ আগে, কারণ বমি করলে একটু তো মানে কষ্ট তো তার হবে, কিচ্ছু না, পুরো নর্মাল। বলছে চ এবার এগোই, বেকার আর বসে থেকে লাভ নেই। এবার আমরা ওখানে ওই খালি জলের বোতল ওই গাছটার নিচে ফেলেছিলাম, আর র্যাপার যেগুলো আছে কেকের ওখানে ফেলে আমরা এগোতে স্টার্ট করলাম। এবার এগোচ্ছি,
আমি তোমাকে টোটাল 5টা ফুটস্টেপ বলেছিলাম, তাই তো? হ্যাঁ, একটা এক্সট্রা বেড়ে গেল, 6টা। 6টা। মানে প্রত্যেকবার আমরা দাঁড়াচ্ছি আর একটা করে ফুটস্টেপ বাড়ছে, এরকম হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এবার আমি ওদেরকেও বলেছি যে ভাই আমার মনে হচ্ছে যে একটা মানে কিছু আমাদেরকে ফলো করছে। ওকে। তো এবার শ্রীদীপ বলছে ধুস, ওরকম হয় নাকি, আমি তো শুনতে পেলাম না। আর রাম বলছে আরে তুই ভুল দেখছিস। মানে রাম ওভার কনফিডেন্ট হয়ে গেছে হঠাৎ করে, মানে ওর কিছু হয়ই না ওরকম ব্যাপার, যে কিছুক্ষণ আগে সব থেকে বেশি ভয় পাচ্ছিল। তো ও বলছে ধুর চ এগোই এগোই, কিচ্ছু হয়নি চ। এবার আমি বললাম ঠিক আছে তাহলে আমি মিডিলে যাচ্ছি আর তুই ভাই পিছনে থাক। ঠিক আছে, এবার আমরা হাঁটছি। এবার শ্রীদীপ শুনতে পেয়েছে 3টে ফুটস্টেপ, এক্সট্রা 3টে ফুটস্টেপ, মানে পুরো মনে হচ্ছে ওকে ঘিরে নিচ্ছে। ও বলছে যাতে মনে হচ্ছে কেউ ঘিরে নিচ্ছে আমাকে। ও থমকে দাঁড়িয়ে গেছে। আমি বললাম যে এবার বিশ্বাস হলো তো? বলছে হ্যাঁ, কিন্তু এটা কি ওই একো হচ্ছে বলে ওরকম ফিল করছি, কারণ 3টে ফুটস্টেপ হয়ে গেছিল। এবার আমার বেলা তো 2টো ছিল, এবার 3টে হয়ে গেছে, তো ও ভাবছে ওটাই। আমি বললাম যে যদি একো হওয়ার হতো তাহলে তোর গায়ের কাছে থোড়ি হতো। তো এবার বলছে ঠিক আছে, একটু পরেই রাস্তাটা চওড়া হয়ে যাবে, যা দেখতে পাচ্ছি মনে হচ্ছে, ঠিক আছে, তখন আমরা 3জন পাশাপাশি হাঁটবো। আমি বললাম ওয়েল অ্যান্ড গুড, চলো এগোনো যাক। বেশ কিছুটা এবার আমরা ভেতর দিকে এগিয়ে এসেছি। তখন মোটামুটি বাজে ধরে নাও 3:30, ঠিক আছে। এবার তারপরে আমরা 3জন মানে সামনের দিকে গিয়ে একটা রাস্তাটা চওড়া হয়ে যাচ্ছে, ওইখান থেকে 3জন পরপর হাঁটতে স্টার্ট করলাম। আর এইবার 3জনেই শুনতে পেয়েছি আমাদের এক্স্যাক্ট পিছনে কেউ হাঁটছে, এক্স্যাক্ট পিছনে এক একজনের পিছনে কেউ হাঁটছে। ঠিক আছে, আমরা হালকা করে টর্চটা বার করলাম, টর্চটা বার করে সেট করে পিছনে তাকালাম, দেখি কেউ নেই। আবার সামনে তাকালাম, দেখি একটা মানে 3টে কালো শ্যাডো এরম ভাবে চোখের সামনে থেকে বেরিয়ে গেল। আর এটা 3জন একসাথেই করেছি আমরা, যে একসাথে পিছনে তাকাবো। 3জন মিলে একসাথে পিছনে তাকিয়েছি, দেখি কেউ নেই, সামনে এরকম শ্যাডো চলে যাচ্ছে। এবার আমার বিশাল ভয় লেগেছে এটাতে, মানে অত্যাধিক ভয় লেগেছে। আর এইদিকে রাম বলছে ধুর কিছুই তো দেখতে পেলাম না। আর এইদিকে শ্রীদীপ কিন্তু আমরা 2জন মিলে সবই নোটিস করেছি। আর রামের এই চেঞ্জ অফ বিহেভিয়ারটা ও নোটিস করেছে, আমিও নোটিস করেছি। ওই কারণে এবার রাম বলছে ধুর এসব কিছুই না, চ চ চ ভেতর দিকে চ, দেখি আর কি আছে, এসব তো কিছুই না, এসব তো কিছুই না। এটা বলে আমরা এগোতে স্টার্ট করলাম। এই কথাটা পার্টিকুলারলি রাম বলেছে? রাম বলেছে এসব তো কিছুই না। আচ্ছা আচ্ছা। আরো এগোতে স্টার্ট করলাম, 15 মিনিট মতো হাঁটলাম। 15 মিনিট পরে দেখি রাম আবার বলছে যে আমার না শরীরটা ভালো লাগছে না, আমার না শরীরটা ভালো লাগছে না। আমি তোরা এগো। ওর খালি এটাই কথা, যে যখনই শরীর খারাপ হয়ে যাচ্ছে ও খালি এটাই বলছে যে তোরা এগো, আমি পরে আসছি। এবার আমরা মানে আবার দাঁড়ালাম। এবার ওখানে দাঁড়ানোর পরে ওকে জল টল খাওয়ানো হলো। জল বেশ কিছু বোতল নিয়ে গেছিলাম, কারণ অনেকটা টাইম থাকতে হবে। তো তারপরে আবার ওই টর্চ দিয়ে সেম জিনিসই করলাম। এবার ওর বমি হলো না, কিন্তু এবার ওর মাথায় জল ঢালতে না ফট করে নাক থেকে রক্ত বেরোনো স্টার্ট হয়ে গেল। নাক থেকে রক্ত বেরোচ্ছে, আমরা মানে ওকে ওই জল দেওয়াচ্ছি যে কিছু হয়নি। বলছে হ্যাঁ কিছু হয়নি, আমি জানি কিছু হয়নি, কিন্তু হবে পরে। এক্স্যাক্ট এই ওয়ার্ডটা বলেছে, কিন্তু হবে পরে, এরকম ভাবে, মানে ক্যাজুয়ালি যেরকম আমরা বলি না রে ঠিক আছে এটা পরে হবে, ওরকম ভাবে। হ্যাঁ এখন কিছু হয়নি কিন্তু হবে পরে। আমরা জল দিচ্ছি নাকে, ওর মুখে চোখে সব জায়গায়। কিছুক্ষণ পরে গিয়ে আবার ঠিক হলো, কিন্তু এবার ওর মাথা ঘোরাচ্ছিল, বলছে আমার মাথা এবার ঘুরছে। কারণ কতই বার ওর শরীর নেবে। তো আমরা বললাম মানে আমরা ওকে তুললাম, তুলে ওই কাঁধে ভর দিয়ে যেরকম ভাবে চলে 2জনের কাঁধে ভর দিয়ে আমি বললাম যে ঠিক আছে আর হলো, আর বেশি কিছু করার দরকার নেই, 4টে বাজে, এরপরে রিটার্ন চলে যাব। তাহলে রিটার্ন মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবে। অটো পেয়ে যাবো, ওকে বাড়ি ছেড়ে দিয়ে আসবো, কারণ ওর বিহেভিয়ার অ্যান্ড
হেলথ দুটোই ঠিক নয়, ঠিক লাগছে না আমার। তো আমরা রিটার্ন নিলাম। এবার ও বলছে, আরে রিটার্ন কেন নিচ্ছিস, চ একটু ভেতর দিকে যাই, আর ওই গলিটা ধরি, সাইডে যেটা বাচ্চাদের গ্রেভ আছে ওই জায়গাটা ধরি। ওখানে দুটো বাচ্চাদের গ্রেভ ছিল, একটাতে যেটাতে আমরা ওই ফিগারটাকে দেখেছিলাম, আর একটা একটু ভেতর দিকে গিয়ে। কিন্তু কথাটা হচ্ছে, এখন ভেবে দেখলে মনে হয় যে ও কি করে জানলো যে ভেতর দিকে গ্রেভ আছে, ওটা কেউই জানতাম না আমরা। তো আমরা আর ওকে বেশি এন্টারটেনই করিনি, মানে বেশি কথাই বলতে দিইনি, আমরা ওকে রিটার্ন ঘুরিয়ে নিয়ে এগোচ্ছি। বেশ কিছুক্ষণ এগোনোর পরে ওই গাছটা এলো, ঠিক আছে, ওই মানে যেই বড় গাছটার সামনে আমরা করেছিলাম, দাঁড়িয়েছিলাম, জল টল খেয়েছিলাম, ওখানে ও ছিটকে পড়ে যায়। ছিটকে মানে মনে হচ্ছে সামনে থেকে কেউ ওকে পুশ করেছে, খুব পাওয়ারফুল কেউ ওকে পুশ করেছে, আর ও ছিটকে বেরিয়ে গেছে। তো এবার আমরা ভাবলাম যে হয়তো মানে কিছু ভাবে ওর মাথা ঘুরে পড়ে গেছে। ওকে তুললাম, ওকে তুলে বললাম, কি রে ঠিক আছিস? আর ওর মানে এলবো অ্যান্ড রিস্ট থেকে পুরো রক্ত গড়াচ্ছে, ওখানে একটু জল টল লাগালাম। এবার ও তখন সেন্সলেস, কোনো সেন্সই নেই। তো আমি শ্রীদীপকে বললাম যে দেখ, আর কোনো রিস্ক নেওয়ারই দরকার নেই, চুপচাপ আমরা যেই রাস্তা ধরে এসছি সেই রাস্তা ধরে বিদায় নেব, আর কোনোদিন কোনো কবরস্থানে যাব না। এবার আমরা বললাম যে ঠিক আছে চলো এবার স্টার্ট করা যাক আবার জার্নি। তো শ্রীদীপ আমাদের মধ্যে মানে একটুখানি জিম টিম করতো, ভালো পাওয়ারফুল ছিল। তো ও তুললো ওকে, মানে রামকে তুললো নিজের কাঁধে, আমি সামনে লাইট ধরলাম মানে কি, লাইটটা জাস্ট আমাদের টুকুতেই আছে, যেটা আগেই বললাম। তো তারপরে আমরা এগোতে স্টার্ট করলাম। তো এবার এগোচ্ছি, মোটামুটি ধরে নিলাম 45 মিনিটস মতো হেঁটেছি। ওই মানে রাম তখন এরকম অবশ হয়েই পড়ে আছে, আমাদের মানে ওর কাঁধে অবশ হয়ে পড়ে আছে, আর আমি হেঁটে যাচ্ছি টর্চ নিয়ে। একটা টার্নিং এলো, ওই টার্নিংটা নিয়ে দাদা দেখি আমরা সে একই গাছের তলায় এসে গেছি। একই গাছ বুঝলাম কি করে, কারণ নিচে র্যাপার আর বটলগুলো পড়া ছিল। তখন বাজে মানে তখন কটা 4টে 4:30 এরকম কিছু টাইম দেখাচ্ছিল। ঠিক আছে, টাইম দেখাচ্ছিল, জেনুইন টাইম জানি না, কেন জানি না সেটা আমি আস্তে আস্তে বলছি। তো ওখানে আবার কিছুক্ষণ বসলাম, কারণ 40 মিনিট টানা হেঁটেছি, তো একটু তো রেস্টের দরকার। তো আমরা ওখানে বসলাম, বসে 2-3 মিনিট পরে আমি বললাম যে এবার আমি কাঁধে নিচ্ছি, কারণ রাম খুব একটা বেশি ওয়েটেড ছিল না, আমি কাঁধে নিচ্ছি, আর শ্রীদীপ তুই টর্চটা ধর, এগো। তো যেরম কথা তেমনি কাজ, আমরা টর্চ ধরলাম, এগোচ্ছি। আধা ঘন্টা মতো তো মিনিমাম হেঁটেছি, আধা ঘন্টা তো 20-25 মিনিট হবে, এক্সাক্ট টাইম জানি না। হেঁটেছি চুপচাপ, মানে খুবই টেনশনে যে বন্ধুর কি হয়ে গেল, কারণ ও পুরো অবশ্যই তখন পড়ে আছে। হাঁটার পরে দাদা একটা টার্নিং এলো, আবার সেম টার্নিংটা নিলাম, এবার রাইট টার্নিং, ঠিক আছে, মানে যেটা অ্যাকচুয়ালি আমাদের গলিটার বাইরে গিয়ে রাইট টার্নিং হবে, কারণ গলিটায় ঢোকার সময় আমরা সিধে গিয়ে লেফট টার্নিং নিয়েছিলাম, রাইট? তো এবার গলিটার বাইরে যখন যেতে চাইছি, সিধে গিয়ে রাইট টার্নিং হবে, বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পারছি। তো এবার ওই টার্নিংটা যখন নিলাম রাইট টার্নিংটা নিলাম, দেখি ঘুরে আবার সেই একই গাছের তলায় চলে এসেছি, সেম র্যাপার পরে, সেম সবকিছু। আমাদের মাথা খারাপ হয়ে গেছে, টাইম সেম দেখাচ্ছে। এই জন্য বললাম শুরুতে, গল্পর একদম স্টার্টিং আমি বলেছিলাম টাইম লুপ ব্যাপারটা, আর এই ব্যাপারটা আমি ক্লাস 11-এ পড়তেও জানতাম, যে মানে এই টাইম লুপের থেকে বেরোনো ইজ নেক্সট টু ইম্পসিবল। একদমই তাই। এবার আমরা ওখানে ফেসে গেছি, আর আমরা দুজন ওখানে কি করব জানি না, আর একটা বন্ধু তো সেন্সলেস, মানে ও সেন্সেই নেই। আমরা মানে তখন আমরা মরিয়া হয়ে গেছি যে এই রকম যদি হতে থাকে তাহলে আমরা এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না, না আমাদের বন্ধুদেরকে বাঁচাতে পারবো,
না কিছু করতে পারবো। তো ওই কারণে আমরা এটাই ডিসাইড করলাম যে হাঁটতে থাকবো, যতক্ষণ পারবো হাঁটতে থাকবো। ঠিক আছে, আমরা ওকে তুললাম, কাঁধে তুললাম, মানে এবার অল্টারনেট করে হচ্ছিল, এবার আবার শ্রীদীপ তুললো কাঁধে, ও হাঁটছে, আমরা দুজন মিলে আবার হাঁটছি। হেঁটে মোটামুটি এবারে 15 মিনিট হবে, 15 মিনিট পরেই দেখি টার্নিংটা এসে গেছে। আমরা খুব খুশি যে এবার হয়তো বেরিয়ে যেতে পারবো, কারণ চোখের সামনে দেখতে পাচ্ছি ও মানে এক্সিটটা নিলাম, নিয়ে রাইট ঘুরলাম, আবার দেখি গাছের তলায়। ওকে ওকে। ঠিক আছে, মানে টোটালি একটা টাইম লুপের মধ্যে আমরা ফেসে গেছি। এবার দাদা আমরা কি করব কিছু জানি না। আমরা এটা ডিসাইড করলাম যে এবার মানে রামকে ছেড়ে রেখে যদি আমরা এগোই তাহলে কি বেটার হয়, এটাই আমরা ভাবছিলাম। এবার তখন শ্রীদীপ বলল যে না, এসছি যখন তিনজনে একসাথে, মরলে তিনজনে একসাথে, বেঁচে ফিরলেও তিনজনে একসাথেই। তাই জন্য ওকে আবার সেম জিনিস আমরা করছি, মানে আমরা পাগল হয়ে গেছি ওখানে টোটালি। মানে আমার মাথা তো কাজই করছিল না, আর আমার মানে মাথাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ওই জন্য মানে একদম গল্পের স্টার্টিং আমি বলেছিলাম যে কেন ওই দুটো এক্সপ্লোরার পাগল হয়ে গেছিল, সেটা আমি পরে বুঝতে পেরেছিলাম। তো হয়তো এই কারণেই হবে, আচ্ছা, বা হয়তো আরো এক্সট্রিম কিছু, কারণ ওরা তো মানে আর বলতে পারেনি। তো আমরা আবার ওরকম পাগলের মতো করছি, পাগলের মতো আমরা এগিয়ে যাচ্ছি, খালি হাঁটছি, খালি হেঁটে যাচ্ছি। একজন একবার একে কাঁধে নিচ্ছে, আবার মানে রামকে একবার আমি কাঁধে নিচ্ছি, আবার রামকে একবার শ্রীদীপ কাঁধে নিচ্ছে, দুজন মিলে এগিয়ে যাচ্ছি। এবার মোটামুটি 5-6 বার সেম জিনিস হলো, সেম টাইম। ঠিক আছে, আর আমি এখনো শ্রীদীপকে বলিনি যে আমরা টাইম লুপের মধ্যে ফেসে গেছি বা টাইম লুপ ব্যাপারটা কি হয়, কারণ আমি চাই না যে ও ওখানে মন ভেঙে পড়ে থাকুক, কারণ একবার মনোবল হারিয়ে গেলে মানে সে ওখানে চিরকাল আটকে যাবে। তো ওই কারণে আমি মানে আমরা 5-6 বার ওরকম করার পরে যখন দেখছি যে না কোনো সলিউশনই বেরোচ্ছে না, সেই ঘুরে ফিরে আমি ওই একই গাছের কাছে আসছি, তখন দাদা তখন আমি ওকে বললাম যে টাইম লুপে হয়তো আমরা ফেসে গেছি, তো এবার কি করণীয়। আচ্ছা। ও বারবার করে ভাবছে হয়তো আমরা ভুল টার্নিং নিচ্ছি বা ওরকম কিছু, মাথা ওরও কাজ করছে না, না আমার কাজ করছে ঠিকঠাক মতো। আমরা ওখানে বসলাম, এখন আমাদের সাথে খারাপ কিছু তেমন হয়নি, এটাই আমরা নিজেদেরকে বোঝালাম। অনেক কিছু আরো খারাপ হতে পারতো। আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, মাথাটাকে একটু রেস্ট দিই, হয়তো রাত জাগছি বলে মাথায় আইডিয়া আসছে না, নইলে নিশ্চয়ই আসবে, এরকম ভেবে একটুখানি গাছের তলাটায় তিনজন মিলে বসলাম। রাম এখনো মানে কনসিয়াসনেস আসেনি, ওর আনকনসিয়াস। ঠিক আছে, আমরা ওখানে বসে একটু মানে আমি জানি না কেন ওই টাফ সিচুয়েশনে চোখ লেগে গেল, টোটালি আমরা ঘুমিয়ে পড়লাম। এবার দাদা মানে আমাদের না ওই একটা খট করে একটা জোরে আওয়াজ হলো, মানে একটা বোন ক্র্যাকিং, মানে হাত ভেঙে গেলে যেরকম আওয়াজ হয় ওরকম একটা ঠাক করে আওয়াজ হলো। তাতে আমার আর শ্রীদীপ দুজনেরই ঘুম ভেঙে গেল, মানে চোখটা লেগে খুলে গেল যে কি হলো। পাশে দেখি রাম নেই। এবার আমরা পড়লাম আরো বড় বিপদে, যে ও গেলটা কোথায়। এইদিকে আমরা যখন মানে উঠলাম, উঠে ফোনের টর্চ জ্বালানোর চেষ্টা করছি, ফোন রেসপন্স করছে না, টোটালি মানে পুরো কালো স্ক্রিন, মানে মনে হচ্ছে চার্জ নেই, বাট চার্জ ছিল। আমি যখন লাস্ট এসে মানে করেছিলাম, টর্চ জ্বালিয়ে এগিয়েছিলাম, তো ছিল। এবার আমরা বললাম যে যা দেখতে পাচ্ছি, যতটা দেখতে পাচ্ছি ওকে খুঁজতে হবে। এরকম ভাবে তো মানে একজনকে পিছনে ফেলে পালিয়ে আসার মত, মানে ওটা কাপুরুষ হয়ে যাব তাহলে। ওই কারণে আমরা যতদূর যা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী এগোতে স্টার্ট করলাম। এবার এদিক ওদিক দেখছি, মানে আমরা স্প্লিট হইনি, এটা একটা বলবো যে আমরা একবার ভেবেও ছিলাম যে ঠিক আছে স্প্লিট হয়ে খুঁজি। তো আমরা
ওটাতে স্প্লিট হয়নি, একসাথেই ছিলাম মোটামুটি 15 মিনিট এদিক ওদিক করার পরে, ঠিক আছে, গ্রেভগুলোতে যাতে পা না লাগে সেটা দেখে বাঁচিয়ে এদিক ওদিক দেখতে দেখতে একটা জায়গায় দেখি একজন পুজো হয়ে কিছু একটা করছে, আর স্ট্রাকচারটা হচ্ছে রামের মতো, ঠিক আছে, একদম পুজো হয়ে বসে, যেরকম ভাবে মানে কেউ উনুনে রান্না করলে যেরকম ভাবে পুজো হয়ে বসে থাকে, বা কাপড় ফাপড় কাচলে যেরকম ভাবে পুজো হয়ে বসে থাকে, ওরকম পুজো হয়, মানে একদম পুজো, একদম একটা ছোট্ট একটা মানুষ মনে হচ্ছে। এবার ওখানে গেলাম, রামের মতো স্ট্রাকচার ছিল, ওখানে গেলাম, গিয়ে যা দেখলাম তাতে আমার আর শ্রীদীপের দুজনেরই মাথার ফিউজ উড়ে গেল। আমরা দেখছি যে রাম কোনো একটা হাত নিয়ে এসছে কোথাও থেকে, সেটা মাংস খাচ্ছে। মানে এটাই হচ্ছে ব্যাপার দাদা, ঠিক আছে। আর ওই অন্ধকারে আমরা দেখছি যে মানে ও ছিঁড়ছে এরকম ভাবে, মানে কারোর একটা এলবোর ওপরের পোর্শনটা, যেটা বাইসেপ ট্রাইসেপ, ওই 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 এরিয়াটা, ওটা ছিঁড়ছে। এবার আমরা গেছি সামনে ওর, যে মানে আমরা তখন এটাই ভাবছি যে আমাদের বন্ধুকে বাঁচাতে হবে, বাঁচিয়ে কোনো মতে এখান থেকে নিয়ে বিদায় নেব, আর কোনোদিন ও মুখো হব না। তো ওই কন্ডিশন দেখে না আমরা ওটাই বলছি যে এটা কি করছিস মানে ও আমাদের দিকে ফিরে যেটা চিৎকার করলো না দাদা, মানে মানে আমরা জানি না, কানের পর্দা ফাটানো আওয়াজ। তারপরে আমি মানে জানি না কি করতে হবে, আমি শ্রীদীপকে বললাম ওকে তোল, তুই কাজা কোলা করে তোল, যেভাবে হোক তোল, তোর গায়ে জোর আছে তুই তোল। বলছে ভাই এ তো আমাকে আমার গায়ে কামড়ে ফামড়ে দেবে, কি তারপরে কিছু হয়ে গেলে। আমি বললাম যে ঠিক আছে, এনেছিস যখন এইটাই আমাদেরকে রেসপন্সিবিলিটি নিতেই হবে, ঠিক আছে। এবার শ্রীদীপ তুলেছে, মানে ওকে একদম চিপটে ধরে ওকে ধরে রেখে দিয়েছে। এবার ও ছটফট করছে, হাত পা নাড়াচ্ছে, আর বোঝা যাচ্ছে যে মুখে রক্ত লেগে। এবার তারপরে মানে ওর গায়ে তখন বিশাল জোর, সাংঘাতিক জোর, ও শ্রীদীপও ওকে ধরে রাখতে পারছে না। এবার বেশ কিছুক্ষণ হওয়ার পর চিৎকার করছে, মানে সে একটা পাশবিক চিৎকার, সাধারণ মানুষের চিৎকার নয়, ঠিক আছে। তো এবার তারপরে ওকে সামহাউ কন্ট্রোল করা গেল, বা হয়তো ও এটা পোট্রে করলো যে ও কন্ট্রোলড হয়েছে, একটু অজ্ঞান টাইপের অ্যাক্টিং করলো। তারপরে ওকে আমরা যেরকম কাঁধে তুলে নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম, কাঁধে তুলে নিয়ে গেলাম, ঠিক আছে। এবার যাচ্ছি, 1 মিনিটই হেঁটেছি, 1 মিনিট হবে কি 30 সেকেন্ড হবে হেঁটেছি। ও শ্রীদীপের গলাটাকে চোখ করার জন্য যেরকম ভাবে পুরো হাত গলার মধ্যে দিয়ে যেরকম ভাবে চোখ করে না কাঁধে থাকলে, তো ওরকম ভাবে ও চোখ করতে স্টার্ট করলো, মানে গলা টিপে ধরেছে পুরো, গলা টিপে ধরেছে একদম পুরো। আর ওই গ্রিপ ছাড়ানো, মানে আমি জানি না সেই দিন আমি কি করে ছাড়ালাম, ও একদম চিপে মানে ওকে মেরেই ফেলবে সেই দিন। সামহাও আমি টানাটানি করছি, তারপরে ও ছেড়ে ওখানে আবার পড়ে গেল, ও পিঠ থেকে পুরো একদম মাটিতে পড়ে গেল। আর শ্রীদীপও এইদিকে মানে নিঃশ্বাস নিচ্ছে, মানে ওই ফাঁসি লাগালে, ফাঁসি থেকে বেঁচে গেলে যাদের যেরকম হয় নিঃশ্বাস নিচ্ছে ওই রকম ভাবে। তো ওখানেও পড়ে আবার চুপ করে ওখানে শুয়ে আছে। এবার আমি ভাবলাম হয়তো আবার অজ্ঞান হয়ে গেছে। এবার আমি ওর সামনে গিয়ে না, আমি ফোনটা থেকে ওই টর্চটা, আমার খেয়ালই নেই যে ফোনটা টার্ন মানে পুরো অফ হয়ে গেছে, সুইচ অফ হয়ে গেছে। আমি ফোনটা ওখানে গিয়ে না টর্চ মারার চেষ্টা করছি, না টর্চটা চালানোর চেষ্টা করছি। এবার দেখি টর্চটা জ্বলেছে, বাই গডস গ্রেস জ্বলেছে। যেই ওর মুখে পড়লো আবার চিৎকার করছে, আর ওর মুখটা আমি ওই এক ঝলক যা দেখেছি না দাদা, ওটা ওর মুখই ছিল না, ওটা মানে আমি জানি না ওটা ও ছিল, কিন্তু ও ছিল না, মানে ওর ভেতরে অন্য কিছু একটা ছিল। ওর দাঁতগুলো, যেগুলো ক্যানাইন টিথ বলে, কুকুরের দাঁত, ওটা একটু বড় হয়ে গেছিল, মানে পুরো একদম বোঝা যাচ্ছে লিপসের ওপর দিয়ে। ও কি আদৌ রাম ছিল সেটাই তো মনে হচ্ছে আমার। ওটা আমি আস্তে আস্তে বলছি দাদা, ওটা আমি আস্তে আস্তে বলছি, ঠিক আছে। কেনাইন টিথ ছিল, আর এইদিকে চোখের যে মানে আইবলটা যেটা হয়, ওটা ফুল হোয়াইট,
ঠিক আছে, এবার মানে আমি এটা বুঝলাম কি করে, যেই টর্চ মেরেছি চোখটা খুলে আমার ফোনের মধ্যে ও দিয়েছে এক ঝাপটা। ফোনটা পড়ে কোথায় গেছে জানা নেই, উঠে আমাকে অ্যাটাক করছে। ঠিক আছে, তোমাদের তিনজনের কাছে তো একটাই ফোন ছিল? একটাই ফোন ছিল, মানে আমার ফোনটা, মানে তখন ফোনটা আমার হাতেই ছিল। আচ্ছা, ওই জন্য বললাম না যে টার্ন অন করে আমি চেষ্টা করছিলাম লাইট মারার, তো ওই ফোনটা আমি মানে ও একটা ঝাপটা মারলো, লাস্ট যে লাইটের হোপটুকু ছিল সেটাও চলে গেল, আর আমার ওপর অ্যাটাক করলো। আমার হাতে এখনো দাগ আছে, যদি তুমি মানে কোনোদিন তোমার সাথে দেখা হওয়ার সুযোগ হয় তাহলে আমি তোমাকে দেখাবো দাগটা। আচ্ছা। ওর ওর দুটো দাঁত আমার হাতে বসে গেছিল, বসে এখনো দাগ আছে, এখনো আমি দেখছি ওটাই। ওই দুটো দাঁত বসে গেছিল। এবার শ্রীদীপ এসে এক লাথি মেরেছে ওর মুখে, ও ছিটকে গেছে। তারপরে আমি জানি না, সেই দিন আমি জানি না আমার ভগবানের আমার কি শক্তি দিয়েছিল বা কি হয়েছিল, আমি উঠলাম। এবার উঠে ও সেই কুকুররা যেরকম করে না রেগে গেলে, ওরকম করছে। আমি টেনে এক থাপ্পড় মেরেছি। আচ্ছা আচ্ছা। থাপ্পড় মারতে ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেল, পড়ে গিয়ে আবার উঠলো, উঠে পালিয়ে গেল। এবার এই যে পালিয়ে গেল দাদা, এটা তো আরো মুশকিলের ব্যাপার আমাদের জন্য, কারণ আমরা আবার খুঁজতে হবে যে কোথায় গেল বন্ধু, কোথায় গেল, কারণ ওকে তো নিয়ে যেতে হবে। এবার দাদা মোটামুটি মানে আমরা আবার যেরকম সেরকম ভাবে আবার খুঁজতে স্টার্ট করলাম, অ্যান্ড ফোনটাও পেয়েছি। ঠিক আছে, ফোনটা পরের দিকে পেয়েছিলাম, পেয়ে আমরা টর্চ ইউজ করতে করতে দেখি যে রাম পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে একটা গ্রেভের উপর হয়ে। ঠিক আছে, ওকে ওখান থেকে ভালো করে দেখে নিলাম আগে লাইট ফাইট মেরে, যে এটা আদেও রাম তো নাকি আবার সেই ওর ভেতরে বা আত্মা ভর করা, নাকি এখন তো মনে হচ্ছে স্কিন ওয়াকারটা ওর রূপ নিয়ে এসছিল, এটাও হতে পারে। তো তারপরে চেক করলাম যে না, ওটা রাম আছে। ঠিক আছে, ওকে তুললাম, ওর একটা বার্থ মার্ক ছিল সেটাও দেখলাম, ওকে তুলে কাঁধে বসালাম, আবার আমরা হাঁটতে স্টার্ট করলাম। টর্চ এখনো কাজ করছে, হাঁটতে স্টার্ট করলাম, কারণ ফিরতে আমাদেরকে হবেই যে করেই হোক। এবার এগোচ্ছি 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট এগোচ্ছি। অ্যাটলিস্ট আমরা ওই রাস্তাটা, যেই রাস্তা থেকে শুরু করেছিলাম, মানে যে গাছটার নিচে গেছিলাম যেখানে বললাম র্যাপার্স অ্যান্ড অল পড়ে আছে, সেখানে অবধি পৌঁছালাম। এবার তারপরে আমরা আবার ফেরার পথে এগোচ্ছি, চেষ্টা করছি। এবার ওকে কাঁধে নিয়ে এগোচ্ছি, আমি নিয়েছি কাঁধে, এবার কাঁধে নিয়ে এগোচ্ছি। ঠিক আছে, কাঁধে নিয়ে এগোতে না হঠাৎ করে আবার সেম জিনিস হলো। কিছুটা এগোনোর পর একটা ধাক্কা এলো, আমিও গেলাম পড়ে, ও গেল পড়ে, রাম পড়ে গেল। পড়ে এবার ওর মাথায় হালকা চিড় খেয়ে রক্ত বেরোচ্ছে, আমারও হাত ফাত ছিঁড়ে গেছে পুরো একদম। এবার উঠলাম, উঠে দেখি ওর গলার যে আওয়াজটা সেটা চেঞ্জ হয়ে কথা বলছে মেয়েলি গলায় বলছে, তোরা এখান থেকে যা না, কতবার বলবো যেতে, তোরা কি যাবি না আমাকে ছেড়ে? যেতে বলছি তো। আমাদের ওখানে মানে আমাদের ওই রাতে যা হয়েছে এটা সব থেকে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স। ভীষণ ক্রিপি ব্যাপারটা, ভীষণই ক্রিপি। আর মানে আমরা এক্সপিরিয়েন্স করেছি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স। তো আমাদের ওই টাইম লুপ প্লাস স্কিন ওয়াকার, মানে ওই রাতটা আমাদের জন্য হেল ছিল। তুমি বললে না গল্পের স্টার্টিং এ টাইম লুপ ইজ কনসিডার্ড টু বি হেল, তো ওরকমই ছিল। তো এবার ও মেয়েলি গলায় কথা বলতে স্টার্ট করলো। এবার দাদা বলছে খুবই ভালো, আমাদের ওখানে অবস্থা খারাপ হয়ে গেছে, আরো ভালো, সার্কাস্টিক্যালি বলছি। ঠিক আছে, কিন্তু বুঝতেই পারছি। হ্যাঁ, কিন্তু ও আরেকটা জিনিস যেটা বললো, যেটা শুনলে তুমি চমকে যাবে, সেটা হলো ও বলছে আমাকে যে ওই 3 জনকে দেখতে পাচ্ছিস তো, ওই 3 জনও তোদেরকে বাঁচাতে পারবে না। 3 জনকে দেখতে পাচ্ছিস, 3 জনও তোকে বাঁচাতে পারবে না। এই নিয়ে 3-4 বারও বললো। মানে কথাটা এটাই,
পরে আমি যখন পিছন ঘুরে দেখলাম যে কোন তিনজনের কথা বলছে, ও ওখানে বসে আছে, কোন তিনজনের কথা বলছে, পিছনে ঘুরে দেখলাম একটা মহিলা ছিল, মাঝবয়সী মহিলা, ওই 23-24-25 ম্যাক্সিমাম হবে। একটা বাচ্চা ছেলে ছিল যার 8-9 বছর বয়স হবে, আর একটা বুড়ো ল্যাংড়া লোক ছিল, ল্যাংড়া টাইপের, ঠিক আছে, মানে একটু কুজ্জো হয়েছিল, ঠিক আছে। এই তিনটে লোক আমার চোখের সামনে পুরো একটা মানে একটা এন্টিটি হিসেবে, একটা প্রেজেন্স হিসেবে পুরো আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। এইদিকে শ্রীদীপও পিছনে ঘুরে চমকে গেছে, ও দেখছে এরকম তিনটে ফিগার দাঁড়িয়ে আছে। এবার আমি মানে আমরা বোথ সাইড ট্র্যাপড, এটাই ভেবেছিলাম ওখানে দাঁড়িয়ে। তারপরে ও বলছে যে ওরা তোকে বাঁচাতে চেয়েছিল, তখন বুঝতে পারোনি, আর এখন তোকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে। এবার মানে বেসিক্যালি দাদা, গুড স্পিরিট আর ব্যাড স্পিরিট দুটোই হয়, এটা তো আমরা সবাই জানি। ওরা গুড স্পিরিট ছিল, যারা চেয়েছিল যে হয়তো কিছু ভয় দেখিয়ে বা কিছু হিন্ট দিয়ে বা কিছু করে আমাদেরকে বিদায় করে দেওয়ার এই কবরস্থান থেকে টাইম থাকতে, ঠিক আছে। এবার দাদা ওখানে ওর মানে চোখ দেখছি আস্তে 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 মানে মানে ও চোখ মুখ কিরম একটা হয়ে যাচ্ছে ওখানে রামের, ঠিক আছে। আর ও আমাদের দিকে মানে সেই একটা কামড়ানোর জন্য বাচ্চারা যেভাবে ওই হামাগুড়ি দিয়ে আসে না, ওরকম ভাবে এগোচ্ছে আমাদের দিকে। আমার তো মানে কি করব বুঝতে পারছি না তখন। এবার জানি না দাদা কি হলো, আমি ব্রাহ্মণ, আমার পৈতেও আছে, আমার পৈতে হওয়ার সময়, ঠিক আছে, গুরু মন্ত্র দেওয়া হয়েছিল আমাকে। গুরু মন্ত্রটা আমি ডিসক্লোজ করতে পারবো না, কারণ ওটা সিক্রেটই রাখতে হয়, যাকে দেওয়া হয় তারই মনে থাকে। আমি আমার পৈতেটা বার করে গুরু মন্ত্রটা বলতে স্টার্ট করলাম, আর ওর মাথার মানে চুলটা ধরে ওখানে ঠেকিয়ে বলতে মানে আওড়াতে স্টার্ট করলাম, ঠিক আছে। এবার বলছি ও আর এইদিকে ওর যে চিৎকারটা ছিল না দাদা, মানে একদম ওই সেই ওই আগে যেরকম চিৎকার ওরকমই চিৎকার করে যাচ্ছে। আগে যেই যখন ওই মাংস খাওয়া থেকে ধরলাম ওখানে যেই চিৎকারটা করেছিল ওরকমই চিৎকার করে যাচ্ছে। মানে ওটা যদি তুমি কন্টিনিউয়াসলি 5-10 মিনিট শোনো, তোমার মোটামুটি কানের পর্দা ফেটে যাবে, এরকম চিৎকার। আর শ্রীল গলায়, কারণ মেয়ে ছিল এন্টিটিটা, তাই জন্য ওই মেয়েদের গলা আরো কানে একটু শ্রীল লাগে, ওরম ভাবে চিৎকার করছে। এবার আমি ওখানে পৈতেটাকে ধরে ওর মাথা একদম চেপে ধরে আছে, শ্রীদীপকে বলেছি ওর ওপরে চড়ে যা, যাতে ও বেটা পালাতে না পারে। আর গুরু মন্ত্রটা কন্টিনিউয়াসলি আমি বলে যাচ্ছি নিজের মনে, ঠিক আছে। বলার পরে ও একদম চোখ ফোক উল্টে একদম মানে মুখ ফ্যাকাশে হয়ে ওখানে একবার পড়ে গেল, মানে থপ করে ইয়ে হয়ে গেল। আমরা এটাই ভুল করেছিলাম দাদা, আমরা ভেবেছিলাম ওটাই দি এন্ড, হয়তো এবার আমরা ওখান থেকে বেঁচে ফিরতে পারবো। বাট যেটা ভাবি সেটা তো অলওয়েজ হয় না। তো আমি উঠলাম, আমরা এটা খুবই মোটামুটি এবার রিলিফ যে ঠিক আছে, এবার সঠিক সময় সঠিক বুদ্ধি আমরা অ্যাপ্লাই করেছি, এবার হয়তো আমরা বেঁচে যেতে পারি। আমরা উঠলাম, শ্রীদীপ ওকে কাঁধে তুললো, ঠিক আছে। আমি কিছুটা এগোলাম, কিছুটা এগিয়ে একটা হোঁচট খেলাম, পৈতেটা একটা গাছের ইয়েতে লাগলো, পৈতেটা ধরে রেখে দিয়েছিলাম আমি, পৈতেটা গাছের ডালে লাগলো, লেগে ফাট করে ছিঁড়ে গেল। মানে এটাই বোঝাচ্ছে যে ওর জায়গায় আমি এসছি, আমার জায়গায় ও যায়নি। মানে এটা কিন্তু খুবই সাংঘাতিক ব্যাপার, সাংঘাতিক, বিশাল সাংঘাতিক ব্যাপার। তো তারপর এবার ও তখন মানে চোখটা খুলে ও ওই শ্রীদীপকে ঠেলে দিয়ে, মানে আমার দিকে ঠেলে দিয়ে, জানি না কিভাবে করলো, ঠিক আছে, ওর গলাটাকে ধরে এরকম ভাবে দুপা দিয়ে আমার দিকে ঠেলে দিল, ঠেলে দিয়ে বলছে, কি ভেবেছিলি হেরে যাব? তোর এই তুচ্ছ পইতে হারিয়ে দেবে? এরকম ভাবে মক করে, মানে কি বলবো, ইয়ার কি মেরে আমাকে বলছে যেন আমি ওর সামনে কিছুই না, আর সত্যি কিছু ছিলাম না। তো এবার ও চেষ্টা করছে, মানে ওখান থেকেই ও চেষ্টাটা শুরু করলো, মুখে কি সব বিড়বিড় করে বলতে স্টার্ট করলো। আর আমাদের মানে ওখানে সব বললাম তোমাকে যে
কাঁচা রাস্তা ছিল, ওখানে মাটি ফাটি ছুটতে স্টার্ট করলো আমাদের দিকে। কারণ বেসিক্যালি হয়তো আমাদেরকেও বশ করার চেষ্টা ছিল বা ওরকম কিছু। তো আমি তখন আমার ইষ্ট দেবতা হনুমানজি, আমি তখন জানি না কি হলো মাথায়, আমি হনুমান চালিসা বলতে স্টার্ট করলাম। বলছি ঠিক আছে। আর জানি না তখন দাদা কি হয়েছিল, আমি না হনুমান চালিসা জানি, পুরোটাই জানি, তখন আমি কিছু কিছু ওয়ার্ড ভুলে যাচ্ছি। ঠিক আছে, ভূত পিশাচ, তারপরে কি হবে, ঠিক আছে, ওই মাথায় আসছে না, এরকম হচ্ছে। আর ও আমার দিকে তাকিয়ে হাসছে আচ্ছা। মনের আনন্দে, বুঝলে, জয় হনুমান, তারপরে কি ভুলে গেছি, মাথায় আসছে না। এবার তাই জন্য ওকে মানে আমরা তখন, আমি শ্রীদীপকে বললাম যে দুজন মিলে বেটাকে পিন ডাউন করি কিছু ভাবে, মানে অ্যাটলিস্ট আমরা এমনি ওখানে শেষ, একটা বাঁচার লাস্ট চেষ্টা করি, ওকে পিন ডাউন। এবার শ্রীদীপ ওর ওপর ঝাঁপিয়েছে পিন ডাউন করার জন্য। ও শ্রীদীপের গায়ে একটা আঁচড়ও মেরেছিল, ওই আঁচড়ের দাগটা হয়তো এখনো আছে। ও এবার মানে আমি অ্যাটাক করেছি পায়ে, ওকে ফেলে আমরা পিন ডাউন করে রেখে দিয়েছি। আর আমি মানে জয় হনুমান এইটুকুনি মাথায় আসছে, ওটাই বলে যাচ্ছি জয় হনুমান, আর ও হাসছে আর হাত পায়ে একদম ঝাটকাচ্ছে। তো যাই হোক, এরপরে মানে কিছুটা হলেও কাবু হয়েছিল। হনুমানজির পাওয়ার তো যে কোনো জায়গায়, পাতাল লোক হোক যেখানেই হোক সেখানেই আছে। তো ওকে আমরা এটাই ডিসাইড করলাম যে না, ওকে নিয়ে যাওয়া যাবে না। আর আমরা এটাই ভাবলাম যে ওখানে যেই গ্রিন কালারের টেন্ট টাইপের দেখেছিলাম, ছোট পিদিম জ্বলছে বা ছোট লণ্ঠন টাইপের জ্বলছে, ওর কাছে গিয়ে কিছু হেল্প চাই। আমরা একদম রক্তাক্ত, মানে আমার তো বিশাল বাজে অবস্থা, ওইদিকে শ্রীদীপেরও বিশাল বাজে অবস্থা। ওকে আমরা গাছের শেকড় দিয়ে 3-4টে পাক মেরে বাঁধলাম। আর ও তখন আমাদের দিকে তাকিয়ে বলছে কিচ্ছু করতে পারবি না, ঠিক আছে, এরকম ভাবে বলছে। আর আমরা ভাবছি যে হয়তো সত্যিই কিছু করতে পারবো না। এবার আমরা ওই জায়গাটায় যেতে স্টার্ট করলাম। ঠিক আছে, মোটামুটি দাদা 30-45 মিনিট হেঁটেছি হয়তো। ঠিক আছে, এবার হাঁটার পরে আমরা ওই যে ইয়েটা ছিল, টেন্ট টাইপের যেটা ছিল, ওখানে গেলাম। গিয়ে ওখানে ও আমাদেরকে দেখে, মানে যে যিনি ছিলেন, যে পীর বাবা ছিলেন, উনি দেখে আমাদেরকে বলছে যে আসতেই হলো তো, এরকম ভাবে বলছিল। শুরুতেই চলে এলে তাহলে আর অসুবিধা হতো না। আর আমার দিকে তাকিয়ে বলছে যে তোকে তো বারণ করা হয়েছিল, চিৎকার করে গর্জন বলবো বেটার হবে, গর্জন করে বলছে তোকে তো বারণ করা হয়েছিল, তুই তাহলে এসছিস কেন? আমরা মানে যে বলতে যাব আমাদের সাথে কি হয়েছে, ও বলছে যে তুই এখানে আমার জায়গায় এসে আমাকে বলবি যে তোর সাথে কি হয়েছে? তোর বন্ধু ওখানে ওর কবরে পাড়া কেন দিয়েছে? ওই গ্রেভটা দাদা, মানে ওই কবরটা ছিল হচ্ছে একটা মুসলিম মহিলার। ঠিক আছে, মহিলাটা কি ছিল সেটা আমি আরেকটু পরে বলছি। আচ্ছা। এবার ও বলল যে বস, জল টল দিল আমাদেরকে, কারণ আমাদের অবস্থা দাদা খুবই খারাপ। বলছে তুই যেখানে এসছিস সেটা একটা হেল, এরকম ভাবে বলে, মানে হিন্দিতে। ঠিক আছে, ये तो नरक है, नरक में क्यों आया। ঠিক আছে, পুরোটাই ও হিন্দিতে বলছে আমাদের সাথে কথা, আমি বাংলায় তোমাকে বলছি। ঠিক আছে, তো তারপরে একটু জল টল খাইয়ে বললো চল দেখতা হো ক্যা হতা হ্যায়। মানে একটা জায়গায় একটু জল নিয়ে বললো চল, ঠিক আছে, তু তেরা দোস্ত কো কিউ ওয়া পে ছোড় কে আয়া হ্যায়, ওখানে কেন ছেড়ে এসছি জিজ্ঞেস করলো। আর প্রচন্ড বকাবকি করলো যে এত বাচ্চা বয়সে এরকম জায়গায় আসাটা একদমই উচিত নয়। আর এসেছিস এরকম ভাবেই বলছিল যে এসেছিস ঠিক আছে, কারণ শ্মশান পবিত্র জায়গা অ্যাজ ওয়েল। ঠিক আছে, তো কিন্তু ওখানে তুই ওর কবরে কেন পাড়া দিয়েছিস?
আর এখানে তুই যাদেরকেই দেখেছিস তাদের পিছু কেন করেছিস, মানে স্কিন ওয়াকারটার কথা আর কি বলা হচ্ছিল। তো এবার তারপরে দাদা ও মানে আমাদেরকে বেশ কিছুটা বকাবকি করার পরে আমরা বললাম প্লিজ এবার বাঁচিয়ে তো নাও, ঠিক আছে, আর কোনোদিন এই মুখো হব না। আর সত্যি তার পরবর্তীকালেও কোনোদিন আর এই মুখো হয়নি, ওই মুখো হয়নি আর কি। তো তারপরে ও বললো চাল মেরে পিছে। দাদা যেই রাস্তাটা আমরা 0.5 ঘন্টা 45 মিনিটে হনুমানজির নাম নিতে নিতে ক্রস করলাম, সেটা ও মিনিট 5-7 হবে ক্রস করে গেল, চলে গেলাম আবার, মানে যেই লোকেশনে ওকে বেঁধে রেখে দিয়েছিলাম। আর এখন রাম পুরো অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে, ঠিক আছে। মানে বুঝতে পারছো তো আমাদেরকে কতটা রেজিস্ট করা হয়েছিল যাতে আমরা মানে সলিউশন না বার করতে পারি টাইম লুপ থেকে বেরোনোর। তো তারপরে দাদা আমরা ওখানে গেলাম, যেই গেলাম দেখি অমনি ওই এন্টিটিটা যে রামের ভেতরে ছিল সে উঠে পড়লো, চোখ খুলে ফেললো আর কি। মানে এমন প্রথমে এমন ভাবে ছিল যেন মরে গেছে, তারপরে এমন ভাবে জাগলো যেন ওই একমাত্র বেঁচে আছে, বাকি সবাই মরে যাবে। তারপরে দাদা ওই মানে বলছে পীর বাবা এন্টিটিটাকে বলছে যে ইসকো ছোড় দে বাচ্চা হ্যায়। তো এরকমই বলা হচ্ছিল যে বাচ্চা ইসকো ছোড় দে। ওকে 2-3 বার বলা হয়েছে, বলছে তু ভি আগার কোশিশ কর লেগা। ও তখন আবার হিন্দি বলতে স্টার্ট করে দিয়েছে। তো এরকমই বলছে যে তু ভি আগার কোশিশ কর লেগা তো ভি ইসকো বাঁচা নেহি পায়েগা। তো ও বলছে মানে ও এরকম ভাবেই বলছে, আমি তোমাকে বাংলায় বলছি যে দেখবি দেখবি আমি কি করতে পারি। জলটা নিয়েছিল, ছেটালো, আর জলটা ছেটানোর সাথে সাথেই ওর মানে গায়ে যেরকম একটু, বা তুমি নর্মাল চাটুতে বা প্যানে, ঠিক আছে, যদি গরম জল ফেলো বা নর্মাল জলই ফেলো আর প্যানটা পুরো হিটেড, তাহলে যেরকম ভাবে ভেপার হয়ে বেরিয়ে যায় ওরকম ওর গায়ে জলটা পড়ছে আর ওরকম ভেপার হয়ে বেরিয়ে যাচ্ছে, আওয়াজ করে ছাস করে এরকম ভাবে আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ করে বেরিয়ে যাচ্ছে। তো এবার ও বলছে যে আভি বল, এবার আর ও চিৎকার করছে এইদিকে। তখন পীর বাবা বলছে যে এবার এবার বল তুই যাবি কি যাবি না। বলছে না যাবো না, আবার জল ছেড়াচ্ছে। বলছে এবার বল যাবি কি যাবি না। বলছে আমি যাবই না, একে আমি নিয়ে যাব আমার সাথে। কারণ মানে ও বলছে যে কারণ ওর যে সঙ্গী ছিল, মানে ওর যে মেল পার্টনার ছিল, সে ওকে ছেড়ে অন্য মেয়ের সাথে চলে গেছিল, যার জন্য সে আত্মহত্যা করে, ঠিক আছে। তারপর ও বলছে যে ও পেয়েছে এতদিন পর একটা ভালো সোল, সেটাকেও নিয়ে যাবে। আর আমরা বলছি পীর বাবা একটু একটু কিছু ব্যবস্থা করুন। তখন আমাদেরকে দেখে মানে এমন একটা চোখ করলো না, মানে চোখ বড় বড় করে আমাদের দিকে তাকালো যেন আর এক্সট্রা কোনো কথা না বলি। আমরা ওখানে চুপ করে গেলাম একদম। আমরা ওইখানের যে মানে জিনিস হচ্ছে, যা হচ্ছে আমরা সেটা দেখছি। তো এবার ও বলছে যে ইসকো ছোড় দে, তেরে কো মে দুসরা দিলা দুঙ্গা, এরকম ভাবে মানে লাস্টে ওই কথাই বলেছে। তো তখন বলছে যে না না আমি ছাড়বো না, আমি এর মতো আর কাউকে পাবো না, ঠিক আছে। তো ও বলছে যে আমি তোকে বলছি তো, কথা দিচ্ছি তোকে এর থেকে বেটার শরীর পাইয়ে দেব। আচ্ছা ঠিক আছে। তখন দাদা সামহাও ওকে মিথ্যে কথা বলে যা করেই হোক আগে আমার বন্ধুর শরীর থেকে তাকে বার করতে হবে, নইলে তো আমরা ওখানে মানে আমার বন্ধু তো কোনোদিনই আর বাঁচবে না। তো ওকে অনেকবার বলার পরে বলছে मैं इसको पूरा छोड़ के नहीं जा रही, फिलहाल के लिए छोड़ रही हूँ। আর পারছে না, কারণ ওকে বাধা আছে, ঠিক আছে। ওই বাঁধনটা আমি জানি না কেন ছাড়াতে পারছিল না। ওর যা শক্তি, ও ইজিলি ওই বাঁধনটাকে ব্রেক করে দিতে পারতো, যেই গাছের যে ইয়েগুলোকে, শেকড়গুলোকে দিয়ে আমরা বেঁধেছিলাম, ঠিক আছে। তো তারপরে দাদা ও বললো ঠিক আছে আমি আপাতত যাচ্ছি, কিন্তু আমি একে পুরো ছেড়ে যাব না। তখন পীর বাবা বললো ঠিক আছে তাই করো। এবার ও হলো, এবার দেখলাম আমার বন্ধু পুরো অজ্ঞান, মানে ও পুরো মারাই গেছে, ওরকমই একটা ভাবে ও নেতিয়ে গেল।
আমরা বললাম যে বেঁচে আছে তো? বলছে হ্যাঁ জিন্দা হ্যাঁ। মনে হচ্ছে ঠাকুর। বজরংবলীর নাম নিলাম, ওকে তুললাম, বললাম যে এবার কি আমরা যেতে পারবো? বলছে হ্যাঁ যাবি, কিন্তু আর ফেরত আসবি না কোনোদিন, ঠিক আছে? তারপরে আমি বললাম যে এ তো বললো যে পুরো ছেড়ে যাবে না, তাহলে তখন কি করব? তখন সে বলছে যে ঠিক আছে, আমি কিছু ব্যবস্থা করছি, তোদেরকে যেই দিন বলবো, ঠিক আছে, লোক পাঠিয়ে দেব, সেই দিন আসবি, বা মানে কিছুভাবে আমাদের সাথে কমিউনিকেট করে নেবে। তারপরে আমি বললাম যে বাবা, পীর বাবা, আপনি যদি ভুলে যান তাহলে তো আমাদের সমস্যা হয়ে যাবে। তখন অনেক রিকোয়েস্ট করার পরে বলল একমাত্র আমি, ঠিক আছে, নতুন পৈতে বানিয়ে তারপরেই আমি ওখানে ওর কাছে আসবো, আর সকালবেলায় আসবো, এটা পজিটিভলি বলে দিয়েছিল। তো আমি ওকে নিয়ে, মানে আমার বন্ধুকে নিয়ে, আমি শ্রীদীপ রক্তাক্ত অবস্থায় যে যার বাড়ি ফিরলাম। এবার তোমার মনে হবে দাদা গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু শেষ এটার নয়, এর পরেও রয়েছে। এর পরেও রয়েছে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। এই ঘটনার পার্ট 2 কি আপনারা শুনতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনার জীবনেও যদি এরকম কোনো প্যারানর্মাল ঘটনা ঘটে থাকে সেটাও ডেফিনেটলি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আপনার ঘটনা শেয়ার করার জন্য যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এইখানে। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।